তাহলে এক নজরে সামাজিক পরিবর্তনের কারণ। গত 2 দিন যে ক্লাস নিয়েছি সেটা হলো সামাজিক পরিবর্তনটা কি, সামাজিক পরিবর্তন কিভাবে হচ্ছে এটা সম্পর্কে আলোচনা করেছি গত 2 দিন। বেশ লম্বা আলোচনা হয়েছে। তো আজকে আলোচনা করি হচ্ছে এই যে সমাজ যে পরিবর্তন হচ্ছে, সামাজিক যে পরিবর্তন হচ্ছে, এই সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি। তো তোমরা এই মাল্টিমিডিয়া ইয়েটা দেখতে লাগো, আর আমি এইগুলারই ব্যাখ্যা দেবার চেষ্টা করি। যাই হোক, তো আলোচনায় আসি। সেটা হলো প্রথমত হচ্ছে প্রাকৃতিক কারণ, মানে সামাজিক পরিবর্তন যে হয়, ভৌগোলিক কারণও দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, ভৌগোলিক কারণও তো অন্যতম হচ্ছে প্রাকৃতিক কারণ। তো এই ভৌগোলিক কারণ বা প্রাকৃতিক কারণটা বোঝায় যে যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কি গ্রিন হাউস এফেক্ট প্রতিক্রিয়ায়। তো এই মানে তোমার আবহাওয়া, পরিবেশ, ভৌগোলিক অবস্থান, গতদিন বোধহয় বলেছিলাম যে বাংলাদেশে একটা চর জাগছে। তো এই চরটা যদি জাগে তাহলে ম্যাপের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, শুধু তাই নয়, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না, এগুলো তো ভৌগোলিক পরিবর্তন। তো আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে দেখো, শীতের সময়ও বর্ষা হয়, আবার বর্ষার সিজনে বর্ষা হয় না, তাই না? তো হ্যাঁ, তো মানে একটা আবহাওয়া উল্টাপাল্টা অবস্থার সৃষ্টি হয়েছে হচ্ছে গ্রিন হাউস এফেক্টের কারণে। তো এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। তো এই প্রাকৃতিক কারণটা সৃষ্টি হচ্ছে এমনি এমনি না, এর জন্য কিন্তু আমরা দায়ী। আমরাই হচ্ছে পরিবেশটাকে নষ্ট করছি, পরিবেশটাকে নষ্ট করার ফলে হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশটা পরিবর্তন হচ্ছে। তাহলে এটা একটা কারণ। এবার আসি হচ্ছে উৎপাদন ব্যবস্থা। আচ্ছা, উৎপাদন ব্যবস্থা যে পরিবর্তন হয়েছে এর কারণটা কি? উৎপাদন ব্যবস্থা পরিবর্তন হয়েছে এর কারণটা হচ্ছে উৎপাদন ব্যবস্থায় অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারের কারণে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে। এর আগে কি হতো যে তোমার কাপড় চোপড় বা গামছা, তারপরে শাড়ি বা যে কোনো কাপড়, এগুলো উৎপাদন করা হতো অনেকখানি মানে হাতুড়ে পদ্ধতিতে, সেকেলে পদ্ধতিতে, সাধারণ যন্ত্রপাতি দিয়ে। কিন্তু এখন সেখানে কি আধুনিক যন্ত্রপাতি হয়েছে, যার কারণে প্রতিদিন লক্ষ 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 কাপড় বেরোচ্ছে মেশিন দিয়ে। তাহলে এটা এক ধরনের পরিবর্তন। এটা হওয়ার কারণে কি হয়েছে, মানটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, আবার দাম কমেছে। তা না হলে এই কাপড় যদি হাতে বানাতে হতো তাহলে কিন্তু দেরি হতো, আর দেরি হওয়া মানে কি কাপড়ের ক্রাইসিস হইতো বাজারে, ফলে দাম বেড়ে যেত মাত্রাতিরিক্ত। তাহলে এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে উৎপাদন ব্যবস্থার যন্ত্রপাতি আসা। আচ্ছা, জৈবিক কারণটা হচ্ছে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এখানে গ্রাম সমাজে বিশেষ করে মোড়ল মাতব্বর তারাই হয় যাদের জমির জাতি অনেক বেশি শিক্ষিত। হ্যাঁ, শহরাঞ্চলেও কি যারা অনেক বেশি টাকা পয়সার মালিক, কোটিপতি, এরা হচ্ছে তোমার কি বলা হয়, তোমার সমাজের উচ্চ শ্রেণী হিসাবে ধরা হয়। তারপরে এই ব্যবস্থারও কিছুটা চেঞ্জ হয়েছে কি, আগে এই বংশমর্যাদার একটা মূল্য দেওয়া হতো বেশি, বংশ, হ্যাঁ, এর একটা আলাদা মূল্যায়ন ছিল। তারপরে হিন্দু ধর্মের মধ্যে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র,
এর একটা এই ভিত্তিতে মূল্য দেওয়া হতো। কিন্তু এখন ওই ব্যবস্থাটা চেঞ্জ হয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখন যে যার মতন এগিয়ে যাচ্ছে, যে যার মতন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পারিবারিক যে ব্যবস্থা, ধর্মীয় যে ব্যবস্থা, ওই ব্যবস্থাটাকে মানে অনেকখানি শিথিল হয়ে যে এখন কি যার যার জীবন যুদ্ধ সেই সেই চালিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জৈবিক কারণটাও কিন্তু বেশ জৈবিক কারণেও যে সমাজ পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। জনসংখ্যা জনিত কারণ, জনসংখ্যার কারণে কি হচ্ছে, আমাদের সমাজটা ব্যাপক আকারে পরিবর্তন হচ্ছে। ব্যাপক আকারে পরিবর্তন হচ্ছে মানে প্রতিনিয়ত আমাদের যে আরো বেশ আগেরই হিসাব যে 1 মিনিটে বাংলাদেশে জন্মগ্রহণ করে সন্তান 5 জন। তাহলে এটা তো অনেক আগের হিসাব, এখন তাহলে নিশ্চয়ই আরো বেশি। তাহলে জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে, সেক্ষেত্রে দেশের উপর চাপ সৃষ্টি হবে। দেশের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, দেশের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি হচ্ছে। তো এই অর্থনীতির উপর চাপ সৃষ্টি পড়া মানে কি, একটা দেশের অর্থনীতিটা একেবারে কি ড্যামেজ হয়ে যাওয়া না? তাহলে এটা তোমার জনসংখ্যা সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে। আবার এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থায় কিন্তু উন্নতি হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হবার কারণে দেখো যে মৃত্যুহার, যেটা মৃত্যুহার কমে গেছে, মৃত্যুহার কমে গেছে। এবং এদিকে সন্তান সন্ততি উৎপাদন হচ্ছে বেশি, আবার ওইদিকে মৃত্যুহার কমে গেছে। তার মানে কি, তোমার জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত। তাহলে জনসংখ্যা বাড়াটা হচ্ছে সামাজিক পরিবর্তনের অন্যতম একটা কারণ। শিক্ষা, শিক্ষা এর আগের যে শিক্ষাটা ছিল সেটা হচ্ছে কি অনেকটা অজ্ঞতা, কুসংস্কার আচ্ছন্ন। আস্তে আস্তে কিন্তু এই অজ্ঞতাটা দূর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই কুসংস্কারটা দূর হয়ে যাচ্ছে সমাজ থেকে, তাই না? এই কুসংস্কার দূর হওয়ার কারণে এখন মানে মানুষ বলা যায় যে ওই যে কুসংস্কার আচ্ছন্ন সমাজ থেকে বেরিয়ে এসে নিজেদেরকে বাস্তবতার আলোকে নিজেদেরকে করছে। এতে করে সমাজ এগিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থারও উন্নতি হচ্ছে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এটাও সমাজ পরিবর্তন করছে, এটার জন্য অন্যতম দায়ী। রাজনৈতিক এবং সামাজিক কারণ রয়েছে। যেমন বাংলাদেশে পূর্বে পরিবারই ছিল রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল, কিন্তু সমকালীন সময়ে বিভিন্ন পর্যায়ে অফিসার এবং অন্যান্য পদের, যেমন মন্ত্রী পরিষদ, বিভাগীয় প্রধান উল্লেখযোগ্য। আর এই পদগুলো রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সমকালীন সময়ে ব্যাপক পরিবর্তন এনেছে। মানে আগের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা কি পরিবারকে কেন্দ্র করেছিল। পরিবারই মনে করো রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের প্রধান হচ্ছে বাবা, তারপরে মা হচ্ছে হোম মিনিস্টার, আর আমি হলাম প্রজা। এরকম একটা ইয়ে ছিল। কিন্তু এখন দিন যত চেঞ্জ হচ্ছে ততটাই কিন্তু মানুষ দেখো মানে মোটিভেট হচ্ছে এবং রাজনৈতিক সচেতন হচ্ছে। রাজনৈতিক সচেতন হওয়ার কারণে গণতান্ত্রিক অধিকার, যেটা সেই গণতান্ত্রিক অধিকারটা মানুষ সুন্দরভাবে প্রয়োগ করবার জন্য সচেতন হয়েছে। তারপরে প্রচার প্রচারণা কিন্তু সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রচার প্রচারণা দেখো খেয়াল করে যে এখন এই প্রচার প্রচারণা একটা কি বলে তোমার অনেক বেশি আকারে এফেক্ট ফেলতেছে। প্রচার প্রচারণা অনেক বেশি আকারে কিন্তু এফেক্ট ফেলতেছে সমাজের উপরে। খেয়াল করে দেখো 5ই আগস্টের পর এখন পর্যন্ত যে বাংলাদেশের পরিস্থিতি বা পরিবেশ, তো এই পরিবেশে দেখো 5ই আগস্টের আগে তো হচ্ছে একজনরা লুটপাট করেছে। আচ্ছা, এবার 5ই আগস্ট হয়ে গেল, তাদের লুটপাটের সিজন শেষ। পরবর্তীতে আমরা যে উদ্দেশ্য নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, উদ্দেশ্য ছিল কি স্বৈরাচারের পতন করানো এবং
ভালো একটা নেতৃত্ব যাতে দেশে আসে, এই জন্য তো। হ্যাঁ, বৈষম্যটা দূর করা। তো এই বৈষম্য হয়তো অনেক ক্ষেত্রে দূর হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু দূর হয় নাই। এখন হয়েছে কি, ওই যে কি বলে, আমরা স্বাধীন হয়েছি, কেউ বলে যে আমরা স্বাধীন হয়েছি। তো স্বাধীন হওয়া মানে কি? স্বাধীন হওয়া মানে কি যা খুশি তাই? তা কি স্বাধীন মানে তো যা খুশি তাই? তো আসলে স্বাধীনতার মানে কিন্তু যা খুশি তাই নয়। স্বাধীন হওয়ার অর্থ হচ্ছে সমাজ, দেশের যে কি বলা হয় নিয়মকানুন, ওই নিয়মকানুনগুলো মেনে চলে সমাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার যাতে সুযোগ থাকে, তোমার আমার যাতে সুযোগ থাকে সেটা। কিন্তু তাতে করে দেখা যায় যে এখন আরও যেন মানে পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে বেশ ঘোলাটে হয়েছে। ঘোলাটে হয়েছে মানে কি, এখন ওই যে সমস্ত রাজনৈতিক দলগুলা এতদিন কি চাপা ছিল, এতদিন আগের যে স্বৈর শাসক, সেই স্বৈর শাসকের কারণে যে চাপা ছিল, তাহলে যারা চাপা ছিল এখন তারা জেগে উঠেছে। তাহলে জেগে উঠে দেখা গেল যে যার যা খুশি সে তাই করতেছে। আগে তো চাঁদাবাজি হতো, এখন তো কি চাঁদাবাজি কমেছে? কমে নাই কিন্তু। তাহলে ওই যে এতদিন যারা 16 বছর চাপা ছিল, তাহলে সেই 16 বছর যারা চাপা ছিল তারা এখন জেগে উঠেছে, তারা এসে সমাজে চাঁদাবাজি করতেছে। যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলা, এই রাজনৈতিক দলগুলো এখন যা খুশি তাই করছে। যেহেতু আওয়ামী লীগ নাই, মাঠ ফাঁকা, এবার তারা যা খুশি তাই করতেছে। তো এরকম একটা পরিস্থিতি চলতেছে। তো আমরা যেটা আলোচনা করছি সেটা হলো কি, যে প্রচারণা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, একটা সিজন চলতেছে, সেটা হলো কি তোমার কি বলে, এক দল আর এক দলের উপরে দায় চাপানোর একটা প্রবণতা চলছে কিন্তু বর্তমানে সময়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো জায়গায় চাঁদাবাজি হয়, তো চাঁদাবাজির ক্ষেত্রে জামাতওয়ালারা দোষ চাপাচ্ছে বিএনপির উপরে, যে বিএনপিওয়ালারা চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, বিএনপিওয়ালারা কিন্তু কিছু ধরাও খেয়েছে, এটাই কিন্তু বাস্তবতা, যে আসলে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু চাঁদাবাজি কিন্তু করা হয়েছে বা হচ্ছে। আচ্ছা, এবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওটা জামাত ইসলাম করতেছে। ওটাও যে ভুল তা কিন্তু না, জামাত ইসলামও কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজি করতেছে, এটা ধরাও খেয়েছে। আচ্ছা, তারপরে কি বিভিন্ন জায়গায়, যে কালকে ফেসবুকে দেখলাম কি এক হুজুর ধরা খেয়েছে, হুজুর ধরা খেয়েছে। তা এটা কি, এটা হচ্ছে অনৈতিক কারণে, মানে ওই পরকিয়া করতে গেছে। আচ্ছা, এখন পরকিয়া করতে গেলে কি বলে, বিএনপিওয়ালাদেরও তো দাঁড়িয়ে আছে, আবার জামাতওয়ালাদেরও দাঁড়িয়ে আছে। তাহলে একবারে সহজেই জামাতওয়ালারা দায় চাপাই দিচ্ছে যে ওটা বিএনপি করেছে, কারণ ওই বিএনপিওয়ালাদেরও তো দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপরে দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই লোক আছে জামাতের। বিষয়টা কি ঘোলাটে হয়ে গেল না? এ বলতেছে ও হচ্ছে বিএনপির লোক, আর ও বলছে এ হচ্ছে জামাতের লোক। এখন কি হলো, এখন হচ্ছে সার্চ দিয়ে দেখা গেল যে পরবর্তীতে খোঁজ খবর নিয়ে হিসাব করে দেখা গেল যে সে প্রকৃতপক্ষে জামাত ইসলামের লোক। এখন কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। আচ্ছা, ভাইরাল হয়ে যাওয়া মানে কি, তাহলে কি জামাত পচে গেল না? পচে গেল। এই যে পচে যাওয়াটা, এটাও কিন্তু একটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ আকারে আমি বলবো না। মানে সমাজবিজ্ঞানের টিচার হিসাবে আমি এটা নেগেটিভ দিকে না দেখে আমি বলবো যে যদি জামাত ইসলামদের মানে বোধ থাকে,
বোধ যদি থাকে তাহলে কি করবে, তারা ওই লোককে বহিষ্কার করবে দল থেকে, তারা সংশোধন হবে। আবার বিএনপি ওয়ালারা যদি চাঁদাবাজি করে সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে। তাহলে এই ভাইরাল হওয়ার ক্ষেত্রে সুবিধা কি? বিএনপি ওয়ালাদের সচেতনতা বাড়ছে। ওই তারেক রহমান লন্ডনে রয়েছে, ওইখান থেকে সে এই ফেসবুক বা গণমাধ্যমে দেখতেছে যে তার দলের লোক একটা ধরা পড়েছে। তাহলে কি হচ্ছে, সে ওইখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছে যে তাকে বহিষ্কার করো। এটা কি সমাজ পরিবর্তন হচ্ছে না? তাহলে এই যে প্রচার প্রচারণা কিন্তু একটা হেভি একটা ব্যাপার, এবং এই প্রচার প্রচারণাটা হওয়ার কারণে কিন্তু সমাজ আস্তে আস্তে বদল হতে বাধ্য, তা নাহলে চোর শাসকদের স্থান নাই। ঠিক আছে? তো আমাদের এই সমাজবিজ্ঞান আলোচনার সময় কিন্তু রাজনৈতিক আলোচনা চলে আলোচনা আসতে হয়, কারণ যেহেতু এখানে এটাও এই আমাদের আলোচনারই বিষয়। এবার আসি উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের কি সমাজ পরিবর্তন হচ্ছে না? অনেক পরিবর্তন হচ্ছে। যে সমস্ত এলাকাতে আগে ছিল ওই ইটের তৈরি রাস্তা, মাটির তৈরি রাস্তা, এখন গ্রামের ভিতরে ঢুকে যাও তুমি, দেখো যে রাস্তা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, রাস্তা চেঞ্জ হওয়ার কারণে তার কি যানবাহনের চেঞ্জ হয়েছে? আগে রাস্তাটা ভাঙাচোরা থাকার কারণে মানুষ কি পায়ে হেঁটে আসতো, কষ্ট হতো, তাই না? সময় লাগতো বেশি। এখন কিন্তু ওই কষ্টটা লাঘব হয়েছে। তাহলে এটাও কি সমাজের এক ধরনের পরিবর্তন? সাংস্কৃতিক কারণ, এই সংস্কৃতি কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবে অনেক বড় একটা ভূমিকা রেখেছে, এই আন্দোলনটা যখন হয়েছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আন্দোলন কিন্তু শুধু মিছিল মিটিং দিয়ে হয়নি, আন্দোলন কিন্তু বিভিন্ন কায়দায় হয়েছে। সে কায়দায় কি, একদিকে কেউ বক্তৃতা দিয়েছে, কেউ মিছিল করেছে। আবার সারাদিন যদি মিছিল করে তা কি হয়, এনার্জি থাকে, মানে সেই এনার্জিটা লেস করার জন্য কিন্তু যারা গান বাজনা করে এরা কিন্তু ওই মাঠে ময়দানে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে গান গেয়েছে, এবং সেই গানগুলো কি বিপ্লবী গান। ওই বিপ্লবী গানগুলো কিন্তু এই আন্দোলনকে সিরিয়াস আকারে দেখভাল করেছে। যেটা যেমন এই কবি নজরুল ইসলামের একটা ইয়ে আছে, আমরা আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানে একটা নৃত্য দেখিয়েছিলাম, যেন নামটা কারারণ্য। এই সমস্ত গান একটু যদি খেয়াল করা হয় তাহলে কিন্তু ভেরি সিরিয়াস গান, এবং এই সমস্ত গান যখন শোনা হয় তখন কিন্তু শরীরের রক্তকম্প দিয়ে ওঠে। ফলে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাও কিন্তু আমাদের এই বর্তমান সমাজ পরিবর্তনের ক্ষেত্রে হেভি ভূমিকা রেখেছে। মহৎ ব্যক্তির ভূমিকা, এই যে মহৎ ব্যক্তিরা কিভাবে ভূমিকা রাখে সমাজ পরিবর্তনে? মহৎ ব্যক্তিরা ভূমিকা রাখে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, ভূমিকা রাখে। আজও কিন্তু আমরা স্মরণ করি মওলানা ভাসানী, আজও কিন্তু আমরা স্মরণ করি শেরে বাংলা একে ফজলুল হক, আজও কিন্তু আমরা স্মরণ করি শেখ মুজিবুর রহমানকে, আজও কিন্তু আমরা স্মরণ করি জিয়াউর রহমান। এই স্মরণের কারণ হচ্ছে এই সব ব্যক্তিদের কিন্তু সমাজের জন্য বিশেষ কিছু অবদান ছিল, তাদের প্রেম ছিল কম, তাদের অপরাধ ধরা পড়েছে কম। যখনই অপরাধ ধরা পড়েছে সে কিন্তু গায়েব হয়ে গেছে। মওলানা ভাসানী এ কিন্তু কখনো তোমার ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, তার টার্গেট ছিল একটা, সেটা হলো সমাজ পরিবর্তন, মানে সমাজ যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলে, পরিবর্তিত হয়। এরকম কিন্তু কখনোই তার এমন একটা পরিস্থিতি ছিল যে ইচ্ছা করলে সে ক্ষমতায় বসতে পারত। বাংলাদেশে বলা যায় যে 80% লোক ওই দল, তার জন্য ক্ষমতায় আসার কোনো ব্যাপার
মানে অনেক অনেক সৎ একজন রাষ্ট্রপতি ছিল, অনেক সৎ একজন রাষ্ট্রপতি ছিল। এবং সে এতটাই সৎ ব্যক্তি ছিল, সে কিন্তু ছিল হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, মানে ছোটখাটো ব্যাপার না। এবার পরবর্তীতে আসলো কি, সে প্রেসিডেন্ট হল। পরবর্তীতে কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্ট হল। প্রেসিডেন্ট হয়েও সে দেশ চালিয়েছে। মজার ব্যাপার হলো এই জিয়াউর রহমানও কিন্তু এই ফারাক্কার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল। এবং ফারাক্কা তো একটা বাঁধ, তাই না? এই বাঁধ ইন্ডিয়া দিয়েছে যাতে ওরা ওই ওদের সুবিধা মতন পানি ছাড়তে পারে। ফারাক্কা বাঁধ মানে যখন বেশি পানি হয়ে যাবে বর্ষাকাল, সেই সময় তারা বাঁধ ছেড়ে দিবে, ছেড়ে দিলে বাংলাদেশ বেশি যাবে। আবার যখন পানি লাগবে তখন ওই বাঁধটা আটকায় যায়, তাহলে ওই পানিটা ওদের কাছ থেকে তারা ওই পানি কাজে লাগে। এইটা জিয়াউর রহমান কিন্তু অনেক সিরিয়াস পদক্ষেপ নিয়ে ওই বাঁধের বিপরীতে বাংলাদেশের মধ্যে আরেকটা বাঁধ দেওয়ার সে মানে উদ্যোগ নিয়েছে, কিন্তু পারে নাই। তার আগে তাকে মেরে ফেলা হয়েছে। এই লোকটি যখন মারা যায় তখন তার ঘরে একটা ভাঙা সুটকেসই পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি। দৈনন্দিন নিত্য যে কাপড় চোপড় আর একটা ভাঙা সুটকেস। একটা প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্টের যে শুধু একটা ভাঙা সুটকেস পাওয়া মানে কিন্তু একটা মানে এটা কল্পনা করা যায়, যেখানে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার কোটি কোটি টাকা লুটপাট করতেছে, সেখানে একটা ভাঙা সুটকেস রেখে সে মারা গেল। এবং ওই যে খালেদা জিয়া তার ওয়াইফ তো জিয়াউর রহমানের ওয়াইফ না, জানো তোমরা এগুলো? তার ওয়াইফ, তাদের যে থাকার কোনো জায়গা ছিল না। মারা গেলে তো তারা কোথায় থাকবে, তার কোনো জায়গা নেই। তো যেহেতু তিনি সেনাবাহিনীর একজন প্রধান ছিলেন, এই কারণে ওই সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের থাকার জন্য একটা বিল্ডিং দিয়েছে, যে ওরা যাতে ওইখানে থাকে, সেই সেনা নিবাসের মধ্যে, যেহেতু সাবেক সেনা প্রধান ছিল। এবং সেইটা সে মানে বিগত সরকারের 2-4 বছর পর্যন্ত ছিল। তারপরে শেখ হাসিনা এসে তারা ওই জায়গা থেকে এই যে 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, এই 16 বছরের প্রথম বোধহয় কয়েক বছরের মধ্যেই মানে তাকে ওই ঘর থেকে ছাড়া করে দেয়, মানে সেনাবাহিনীর যে কোয়ার্টার। আমি বলছি এটা এই কারণে যে একজন প্রেসিডেন্ট মারা গেল, তার ওয়াইফের থাকার কোনো জায়গা নেই, বাড়ি ঘর করে নাই। এটা কি আমরা বর্তমান সময়ে কল্পনা করতে পারি? এ ভাবাই যায় না। এই যে সমস্ত সৎ ব্যক্তি, এই সমস্ত সৎ ব্যক্তিদের যদি আদর্শটাকে যদি আমরা মনে লালন করি, তাহলে কিন্তু সমাজ চেঞ্জ হওয়া সম্ভব। কিন্তু এখনকার পরিস্থিতিতে যেটা হয়েছে সেটা হলো ওই আওয়ামী লীগের লোকজন শুধু বঙ্গবন্ধুরে ভাঙায় খায়, বঙ্গবন্ধুকে ভাঙায় খায়, শেখ মুজিবকে ভাঙায় খায়। মানে শেখ মুজিব বেশ ভালো নেতা ছিলেন, এই ছিলেন ওই ছিলেন, এদিকে চামচারা লুটপাট করতেছে, তাহলে সে আদর্শটা কিন্তু নষ্ট হয়ে গেল। আবার জিয়াউর রহমান যে ভাঙা সুটকেস রেখে গেল একজন আদর্শবান মানুষ, তাহলে আদর্শবান মানুষ ঠিক আছে, তাহলে তার দলের নেতাকর্মীরা যদি লুটপাট করে তাহলে কি সেটা আদর্শ থাকলো? আদর্শ থাকলো না। জামাত ইসলাম, তারা জামাত ইসলাম মানে ইসলাম নাম নিয়ে চলছে, কিন্তু ওই খুঁজে দেখলে দেখা যাবে যে ওদের ভিতরে দুনিয়ার সব অন-ইসলাম, মানে ইসলাম বিরোধী বহুত কাজ তাদের মধ্যে রয়েছে। এটা আমরা মুখে বলছি আদর্শের কথা, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে কোনো আদর্শই নাই। এটা চেঞ্জ হবে। ওই যে প্রচার, এই প্রচারের কারণে কিন্তু এগুলো চেঞ্জ হতে বাধ্য। যদি না হয় তাহলে ওই রাজনৈতিক দলের খবর আছে। আস্তে আস্তে কিন্তু মানুষ সজাগ হয়েছে, অনেক সিরিয়াস আকারে। কেমন? তাহলে এই মহৎ ব্যক্তিরা, আমাদের উচিত হচ্ছে এই সমস্ত যে মহৎ ব্যক্তি, এই মহৎ ব্যক্তিদের যে আদর্শ
মুজিবুর রহমানের যেটা ভালো আছে সেটা আমি নিব, মৌলানা ভাসানীর যেটা ভালো আছে সেটা আমি নিব, জামাত ইসলামের যেটা ভালো আছে সেটা আমি নিব। সেটা নিয়ে আমি চেষ্টা করবো যে কিভাবে